মালদায় একটি ছোট দোকানে একটি মুসলিম, মালদা সংখ্যালঘু অধ্যুষিত, মানে আমাদের এখানে সংখ্যালঘু অধ্যুষিত মানে মুসলিম অধ্যুষিত, কিন্তু ঘটনাচক্রে মালদা এবারে ভোট ভাগাভাগির জন্য 6টি সিট তৃণমূল পেয়েছে, 6টি সিট বিজেপি পেয়েছে। তো মালদার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেখানে 4টি মানে হিন্দুত্ববাদী RSS এর মানে ছেলে একটি দোকানে ঢুকে একটি মুসলিমকে বলছে, রোজ সকালে জয় শ্রীরাম বলবি, কপালে তিলক কাটবি, তারপরে দোকান খুলবি। অর্থাৎ যেটা তার ধর্মের জন্য হয়তো খুব গ্রহণীয় নয়, সেটা হয়েছে। আমি আপনাকে মানে যেসব উদাহরণগুলো বলছি, বীরভূম, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জন্য পরিচিত বীরভূম, সেই বীরভূমে আবির শেখ বলে তৃণমূলের এক কর্মী, তার গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। আচ্ছা, খাস কলকাতায় শুভেন্দু অধিকারী, যিনি দুদিন বাদে হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তার দেহরক্ষীকে কেউ গুলি করে মেরেছে। শুভেন্দু অধিকারীর ইনি চতুর্থ দেহরক্ষী, চতুর্থ সিএ যিনি মারা গেলেন। দেখুন, আমি আপনাকে যে কথাটা আগের দিন বলেছিলাম, সেটা হচ্ছে যে আপনাদের ওখানে যখন 2024-এর 5ই আগস্টের পরে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে এবং ইউনূস যখন একটা মানে কি বলবো, এমন একটা শাসন চালিয়েছেন যে শাসন বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন করেছে, আমরা দীপু দাসের ভয়াবহ ভিডিও দেখেছি, তখন সেটাকে কেন্দ্র করে একটা হিন্দু মোবিলাইজেশন এখানে হয়েছে। এবার এখানে যে সংখ্যাগুরুর আধিপত্যবাদের চেহারা আমরা সোমবার ফল বেরোনোর পর থেকে দেখছি, সেটা হয়তো বাংলাদেশে কাউন্টার এফেক্ট করবে। স্বাভাবিক, মানে দুটো দেশেই এক মৌলবাদী শক্তি আর একটা মৌলবাদী শক্তিকে সাহায্য করবে, বা একটা ধর্মীয় কট্টরপন্থা আর একটা ধর্মীয় কট্টরপন্থাকে সাহায্য করবে। বাট তার মাঝখানে যে কথাটা বলার জন্য অনেকে হয়তো আমার উপর অসন্তুষ্ট হবেন, এই যে পশ্চিমবাংলায় অন্তত যে ভায়োলেন্সটা হচ্ছে, তার জন্য কিন্তু আওয়ামী লীগকে ইতিহাসে জবাবদিহি করতে হবে। কারণ আওয়ামী লীগের যে নেতারা উচ্ছ্বসিতভাবে, যে আইটি সেলের কর্মীরা উচ্ছ্বসিতভাবে বাংলায় বিজেপির জয় চেয়েছিলেন, তারা নিশ্চয়ই আমাদেরকে এই ধর্মীয় উন্মাদনা এবং সংখ্যালঘু নিধনের মধ্যে ফেলে দেওয়ার দায়ও নেবেন। তারা নিশ্চয়ই বীরভূমে ওই আবির শেখের গলা কাটা দেহটার দায় নেবেন। তারা নিশ্চয়ই কোচবিহারে বৃদ্ধ মহিলাকে জয় শ্রীরাম বলতে বলতে পেটানোর দায় নেবেন। এই সব দায় আওয়ামী লীগের নেতা কর্মীদের নিতে হবে। দেখুন, আওয়ামী লীগের একটা টিপিক্যাল ন্যারেটিভ আছে যে এখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছিলেন যখন জুলাই আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় পড়েনি জুলাই আন্দোলনকে সমর্থনে, কিন্তু আওয়ামী লীগ বোধহয় ভুলে যায় যখন এই ন্যারেটিভটা বলে যে জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের পুত্র, পুত্রবধূ, কন্যারা কি করেছিলেন, তারা রাস্তায় নেমে বিরোধিতা করেননি। শেখ হাসিনার শাসনের যে সমস্ত স্বৈরতান্ত্রিক দিকগুলো ছিল, সেগুলোকে কি কেউ সমর্থন করতে পারে? আমি নিজে মানে যে পরিবারের ছেলে, তা আমার পরিবারের সঙ্গে একটা মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িয়ে আছে। তো আমরা মুজিবকে খুব ক্লোজলি দেখেছি। আমি সেই পরিচয়গুলো ডিটেলসে দিলে আওয়ামী লীগের নেতারা লজ্জিত হয়ে পড়বে যে আমাদের পরিবারের কতটা অবদান আছে। কিন্তু আওয়ামী লীগ এটা ভুলে গেল যে পশ্চিমবঙ্গে যদি একটা মৌলবাদী শাসন উত্থান হয়, যদি হিন্দু মৌলবাদের উত্থান হয়, তাহলে তার এফেক্ট ওখানে কি পড়তে পারে। শুধুমাত্র নিজেদের স্বার্থকে সুরক্ষিত রাখতে গিয়ে আওয়ামী লীগ এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে সংকট টেনে এনেছে, তা ইতিহাস মনে রাখবে। এখানে আই রিপিট, দেখুন, আমি আবারও বলছি, মুজিববাদকে আমরা সমর্থন করতে পারি, কিন্তু শেখ হাসিনার সরকারের শেষের দিকগুলোতে যা হচ্ছিল, যেভাবে নির্বাচন হতো, সেটা তো আমরা সমর্থন করতে পারি না। সেই নির্বাচন, তার বিরুদ্ধে জনরোষ, এইগুলোকে ভুলে গিয়ে আওয়ামী লীগ মনে করে যে তাদের পতনের পেছনে একমাত্র কারণ বিদেশি হাত। ঠিক আছে, বিদেশি হাত আমেরিকা মাথায় রাখা গেল। ভারতবর্ষ কি করেছিল? তুমি যখন ভারতবর্ষে পালিয়ে এলে, তখন তুমি শুধুমাত্র ভারতবর্ষের হিন্দুত্ববাদী দলগুলির সাহায্য নিলে এবং এমনকি রবীন্দ্রনাথ নজরুলকেও ছোট করে দিলে। তার দায় আজকে আমাদের নির্বাচনের পরে এই রাজনৈতিক হিংসার জন্য আওয়ামী লীগের দিকেই আমরা তুলবো যে তুমি এই প্ররোচনাতে উৎসাহ দিয়েছিলে। এই আবির শেখের রক্তের দাগ আওয়ামী লীগ হাত থেকে মুছতে পারবে না। এটা ঠিক আবু সৈয়দের মতো, যেমন যতবার শেখ হাসিনা বা আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলবে, বাংলাদেশের মানুষ আবু সৈয়দের কথা মনে করিয়ে দেবে। আওয়ামী লীগ মাস্ট কাম আউট অফ দিস এন্টায়ার থট প্রসেস যে ওনাদের কোনো অপরাধ ছিল না, ওনাদের শুধুই কনস্পিরেসির জন্য ওনাদের চলে যেতে হয়েছে।
আর এখন সেই ষড়যন্ত্রের যাবতীয় দায় আমাদের ঘাড়ে চাপিয়ে আমাদের এখানে হিন্দুত্ববাদীদের উৎসাহিত করাটা ওনাদের জন্য, আবারও বলছি, ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকে। ওনারা, আমি আগের দিনও আপনার সাথে মনে করিয়েছিলাম, কালকে আমি বাংলাদেশের সাথে বলেছি, আবার বলেছি, ওনারা ভুলে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে সমর্থন করছেন রাহুল গান্ধী, যিনি ইন্দিরা গান্ধীর নাতি, মা সোনিয়া গান্ধী। তাহলে কি ওনারা মনে করেন যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধী জামাতপন্থী? কাকে কি অভিযোগ করছেন? আওয়ামী লীগ মানে বাংলাদেশকে তো বাংলাদেশকে রসাতলের দিকে ঠেলে দিয়ে জামাতপন্থী ইউনূসের হাতে ঠেলে দিয়ে চলে গেছে। এবার গোটা দক্ষিণ এশিয়া যে রাজনৈতিক সংকট ওনারা তৈরি করছেন বিভিন্ন মৌলবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে, তার দায় কে নেবে? আমি 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 আমার দেশের কষ্টের কথা বেশি বলতে চাই না। এই কারণে যে উই আর সাফারিং। আপনি আগের দিন আমার সাথে প্রশ্ন করেছিলেন, আপনার সাথে আমাকে প্রশ্ন করেছিলেন যে বাংলার মতো একটা প্রগতিশীল একটা জায়গায় কি করে এরকম হলো। ওই কারণে যে আওয়ামী লীগের তাত্ত্বিক নেতা টেলিভিশন শোতে গিয়ে সেই অ্যাঙ্কারের সঙ্গে অনুষ্ঠান করলেন যে অ্যাঙ্কার নজরুলকে সাম্প্রদায়িক বলে। আপনি ঠিক যদি আমি বাংলাদেশে গিয়ে জামাতপন্থী কোনো নেতার সাথে শো করি, তাহলে যতটা বাংলাদেশে মৌলবাদকে উৎসাহ দেওয়া হবে, আওয়ামী লীগ এখানে এসে সেই কাজগুলো করেছে এবং গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে সংকট তৈরি করেছে, আবারও বলছি, সেই সংকট আমি জানি না কতদিন যাবে। তবে ইটস এ ইন্টারেস্টিং কেস যে আজকাল রাজনীতিতে সবই খুব দ্রুত হয়। আমাদের দক্ষিণের একটি রাজ্যে একটি দল ক্ষমতায় আসছে, একজন খুব জনপ্রিয় চলচ্চিত্র তারকা বিজয়ের দল, যে মাত্র 2 বছর হলো দল ফর্ম করছে। সো পলিটিক্স আগের মতো হয়তো 20 বছরে ইতিহাস আবার মনে আনে না, হয়তো হতে পারে যে 2 বছরে মনে আনে, হয়তো 4 বছরে মনে আনে। কিন্তু আবার আমি বলছি, একটা দেশের রাজনীতি যেহেতু আরেকটা দেশকে প্রভাবিত করে, অবশ্যই বাংলাদেশের দীপু দাসের ওই ভয়াবহ শোচনীয় মৃত্যু আমাদের প্রত্যেককে কাঁপিয়ে দিয়েছে, এবার বাংলার প্রত্যেকটা হিন্দুকে কাঁপিয়ে দিয়েছে। তার জন্যই হিন্দু ভোট বিজেপির পেছনে মোবিলাইজ হয়েছে। কিন্তু আওয়ামী লীগ এসে যে এখানে হিন্দু মৌলবাদের সমর্থনে পুরো প্রপাগান্ডা চালিয়েছে, তার দায়ও আওয়ামী লীগকে নিতে হবে এবং বাংলাদেশের রাজনীতিতে তাকে দাঁড়িয়ে নিতে হবে। সুমন ভট্টাচার্য, আমার অনেক প্রশ্নের উত্তর আমি নিজে থেকে আপনি দিয়ে দিয়েছেন, আপনার আলোচনায় অনেক কিছু রয়েছে। আমি একটু শুধু জানতে চাই, এবার টার্গেট যারা হচ্ছে স্পেসিফিকলি এটা কি টিএমসি মানে তৃণমূল কংগ্রেস নাকি মুসলমান ধর্মাবলম্বী? মানে সনাতন ধর্মাবলম্বী অনেকেই এখনো নিশ্চয়ই টিএমসি আছেন, হ্যাঁ, কিন্তু আপনার টার্গেটটা মূলত কারা এখন? সেটা কি মুসলিম ধর্ম, তৃণমূল যে করে সেই টার্গেট কোন দিকে যাচ্ছে? পুণ্যস্বামী কথাটার জন্য একটু ঐতিহাসিক ভাবে বোঝানোর চেষ্টা করি। বাংলাদেশে যখন টার্গেট হচ্ছিল, যখন বেসিক্যালি বাংলাদেশের সংখ্যালঘুদের এই ইউনূস শাসনে টার্গেট করা হচ্ছিল, তখন আমার এক আমেরিকা প্রবাসী বন্ধু, খুব তাত্ত্বিক, তিনি বলেছিলেন যে না না, ওটা হিন্দু বলে টার্গেট হচ্ছে না, ওটা আওয়ামী লীগ বলে টার্গেট হচ্ছে, ওটা রাজনৈতিক লড়াই। তো এটা থেকে আমি আমার দেশের ইনফারেন্সে আসি। আমার দেশে এখানে লেনিন মূর্তি, ঠিক আছে, তাতে অব্দি গেরুয়া আবির দিয়ে সেটা পুরো কি বলবো যাকে বলে ধ্বস্ত করে দেওয়া হয়েছিল। এবং কিন্তু আমি স্যালুট জানাবো আমাদের একজন তরুণ বামপন্থী নেতা সৃজন ভট্টাচার্য। ওই যে আপনাদের থেকে তো কিছু কিছু জিনিস আমাদের এখানে ধার এসছে, ওই যে মব গিয়ে লেনিন মূর্তি ঘিরে ধরে যখন কি বলে তাতে গেরুয়া আবির ঢালছিল, তখন এই সৃজন ভট্টাচার্য বলে ছেলেটি, সে দাঁড়িয়ে থেকে বলেছিল আমি এই মূর্তিটা পরিষ্কার করব, এই লেনিনকে আমি আমার আদর্শ বলে মনে করি, আমি এই মূর্তিটা পরিষ্কার করব, কারো সাহস থাকলে আমাকে সে মার। সে রুখে দাঁড়িয়েছিল। ওই যে মব ভায়োলেন্স যেটা এখন বাংলাদেশ থেকে এপাশে এসে পৌঁছেছে, সেই মব ভায়োলেন্স থেমে যায়। ফলে আক্রান্ত শুধু টিএমসি হচ্ছে এটা ভাববেন না, তৃণমূল কংগ্রেস যে শাসক ছিল সে হচ্ছে এরকম নয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে, কলকাতা বিশ্ববিদ্যালয় একসময় যে বিশ্ববিদ্যালয় গোটা পূর্ব ভারতকে, বা পূর্ব ভারত কম বললাম, মান্দালয় থেকে আফগানিস্তান অব্দি যার বিস্তার ছিল, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে গেরুয়া পতাকা জড়িয়ে একটি বামপন্থী দল এসইউসিআই এর ছাত্র সংগঠনের সদস্যদের মারা হচ্ছে। তাহলে আক্রমণের লক্ষ্য কারা? আক্রমণের লক্ষ্য তারা যারা জয় শ্রীরাম বলতে রাজি নয়। সে লেনিনের অনুগামী হতে পারে, সে স্ট্যালিনের অনুগামী হতে পারে, সে গান্ধীর অনুগামী হতে পারে। আমি কি বোঝাতে পারলাম? এটা মুসলমানরা তো
বিজেপি তো বলেইছে যে আমরা একটা হিন্দু পশ্চিমবঙ্গ করতে চাই, ফলে 27% মুসলমানের যে সংকট সেটা তো সংকট আছেই। কিন্তু প্লিজ যারা গ্লোরিফাই করছেন আওয়ামী লীগের সেই নেতা, আইটি সেল, ক্র্যাক প্ল্যাটুন, হ্যান্ডম্যান, তাদের আমি বলবো যে ভাববেন যে লেনিনের ছবিকে, লেনিনের মূর্তিতে আঘাত করা হয়েছে, স্ট্যালিনের অনুগামীদেরকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। তৃণমূল তো ছেড়েই দিন, তৃণমূলের লোকরা মাছ রোজই খাচ্ছে। তো এই পরিস্থিতিতে আমরা এসে পড়েছি। এটা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত ভদ্রলোক, তিনি মরিয়া চেষ্টা করছেন। তিনি আজকে সকালবেলা আমি তার সহকর্মীদের সাথে কথা বলছিলাম, তিনি ফোন করছেন, ইত্যাদি করছেন, কিন্তু যে মবকে খেপিয়ে তোলা হয়েছে সংখ্যালঘু বিদ্বেষ দিয়ে, তাকে আপনি আটকাতে পারবেন? আমার গাড়ির ড্রাইভার বলছিল দক্ষিণ 24 পরগনায় সে থাকে, আপনাদের সীমান্ত এলাকা, সে যখন ট্রেনে ফেরে এখন প্রতিটা স্টেশনে থামিয়ে তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। আমার ড্রাইভার ঘটনাচক্রে একজন মুসলিম। তো এইটাকে যদি আওয়ামী লীগ চেরিশ করতে চায়, তাহলে আওয়ামী লীগ আসলে বাংলাদেশেও একটা আবার সংখ্যাগুরুর আধিপত্যবাদের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে, যেটা থেকে বাংলাদেশকে হয়তো বার করার স্বপ্ন শেখ মুজিব দেখেছিলেন। এটা আলাদা কথা যে শেখ মুজিব আর শেখ হাসিনার আদর্শের মধ্যে এতটা তফাৎ যে আজকে এই জায়গায় এসছে। আর শেখ মুজিবের আদর্শ থেকে তার দলের আইটি সেল, ক্র্যাক প্ল্যাটুন এতটাই সরে গেছে যে ধর্মনিরপেক্ষতার জায়গায় তাদের এখন হিন্দুত্ববাদী দলকে সাপোর্ট করতে হচ্ছে। আমি শেষ পর্যন্ত আরেকটা জিনিস একটু জানতে চাই আপনার কাছে, এটা হলো যে গত নির্বাচনেও আপনাদের পশ্চিমবঙ্গের নির্বাচন মানে নির্বাচন পরবর্তী সহিংসতা হয়। আমি একটা আলোচনায় শুনলাম যে গতবারের যে ভয়াবহ অবস্থা এখন হয়নি, এটা কি সত্য কিনা যে কিছুটা কন্ট্রোলে আছে? গতবার 50 জন মারা গিয়েছিল নির্বাচনের পর দিন, এবার 5 জনের কথা শোনা যাচ্ছে। সেই তুলনায় কি কিছুটা শান্ত আছে নাকি আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠার আশঙ্কা আছে? দেখুন, সব জিনিসেরই আপনি কিভাবে দেখবেন। সত্যি এটা 5 জন মারা গেছে, কিন্তু ওই 5 জনের মধ্যে ভাবি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আছে, ঠিক আছে? তাহলে আপনি যে শাসন ব্যবস্থা বা যে ব্যবস্থা শুভেন্দু অধিকারীর পিএ কে যিনি খুন করে থাকুন, তিনি আসলে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন, ভাবি মুখ্যমন্ত্রী। তাহলে আমি কোন ভায়োলেন্সটাকে বেশি ধরবো? ভায়োলেন্স ইজ ভায়োলেন্স। দুর্ভাগ্যজনকভাবে আমরা ভায়োলেন্সকে গ্লোরিফাই করি। 2021-এও হয়েছিল, 2026-এও হচ্ছে। মানে তোমার বাবাকে মানে আমার বাবা আপনার বাবাকে থাপ্পড় মেরেছিল, সেই জন্য ইউ হ্যাভ এ রাইট টু স্ল্যাপ মি। আমি বললাম তো যে আপনি গান্ধীর দর্শনে থাকবেন না, আপনি নেলসন ম্যান্ডেলার দর্শনে থাকবেন না, আপনি মার্টিন লুথার কিং এর দর্শনে থাকবেন না, আপনি ডোনাল্ড ট্রাম্পের অনুসারী হবেন যে নো আই হ্যাভ টু বম্ব প্যালেস্টাইন, আই ওয়ান্ট টু মেক এ নাইস রিসর্ট দেয়ার। সেটা আপনাকে সিদ্ধান্ত দিন। ভারতবর্ষে এতদিন আমরা গর্বিত ছিলাম, আমার ধারণা নিশ্চয়ই বাংলাদেশে আওয়ামী লীগও গর্বিত ছিল কি বলে শেখ মুজিবকে নিয়ে। আমি অন্তত গর্বিত ছিলাম এতদিন মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্য, যিনি কলকাতা মানে দেশভাগের সময় দাঙ্গা থামাতে নোয়াখালী এবং কলকাতা দুটোকে সমান গুরুত্ব দিয়েছিলেন। আজকে ভায়োলেন্স কে আপনি মাপছেন যে কতজন মারা গেছে সেটা দিয়ে। যে 5 জনও মারা গেছে, আমি আবার 5 জনের ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য বোঝালাম যে উড বি চিফ মিনিস্টারের পিএও মারা গেছে। সো হোয়াট কাইন্ড অফ ল অ্যান্ড অর্ডার উই আর প্রপোজিং? একজনও যদি বিজেপি সমর্থকও মারা যায় সেটাও তো খারাপ। এগেন আই রিপিট, অফেন আমরা মানে একটা আমি আপনাদের বহু লোকদের মানে সোশ্যাল মিডিয়ায় যাদের সাথে আলাপ হয় তাদের বলবার চেষ্টা করেছি, মানে আওয়ামী লীগের তথাকথিত ক্র্যাক প্ল্যাটুন, হ্যান ভ্যান ত্যান, যে ভাই তোমরা এত সোশ্যাল মিডিয়ায় অশ্লীল কথা লিখছো কেন? মহিলাদের সম্পর্কে, এনসিপির মহিলা নেতৃত্বের সম্পর্কে এত খারাপ কথা লিখছো কেন? তারা আমাকে যুক্তি দিয়েছে, না শেখ হাসিনার অপসারণের সময় খুব খারাপ কথা লেখা হচ্ছে। কেউ মানে আমি তো দেখুন গান্ধী, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, নজরুল, রবীন্দ্রনাথের আদর্শ। কেউ যদি আমার মেয়েকে ঢিল ছোড়ে, আমি তার মেয়েকে ঢিল ছুড়ব? এটা তো মানে ক্রমশ আমরা ইসরায়েলের পদ্ধতিতে নিয়ে যাচ্ছি, চোখের বদলে চোখ, যেখানে আর কারো কোনোদিন মানে গোটা পৃথিবীটাই অন্ধ হয়ে যাবে। দাদা সবশেষ একটু জানতে চাই, মমতাজি ক্ষমতা ছাড়ছেন না, পদত্যাগ করছেন না, এই বিষয়টা করে দিয়েছেন আজকে।
আজকে পদত্যাগ করে দিয়েছেন না? যাই হোক, আমি নিউজটা হয়তো করেনি, এটা নিয়ে তো নানান কথা হচ্ছিল। দাদা, অনেকগুলো বিষয় আপনি নিজে থেকেই জানিয়েছেন, খুবই গুরুগম্ভীর বিশ্লেষণ এবং ভারী বিশ্লেষণ, এবং বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন যেটা বলে যে আওয়ামী লীগ তার নিজের পায়ে নিজে সবসময় কোরাল মারে, ক্ষমতায় থাকতেও সেটা করেছে, ক্ষমতা থেকে বিদায়ের আমাদের একজন প্রাচীন কবি ছিল কালিদাস, তার বিখ্যাত গল্প ছিল যে ডালটায় সে বসছিল সেই ডালটাকে সে কুড়ুল দিয়ে কাটছিল। আওয়ামী লীগ যে নিজের ধর্মনিরপেক্ষ সংখ্যালঘুদের রক্ষাকর্তা একটা সমাজতান্ত্রিক আদর্শে যা যা কথা বলেছিল, আমার মনে হয় যে আওয়ামী লীগের মানে পর্যালোচনা করে দেখা উচিত যে সেগুলো আছে কি নেই। জি, তো আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস জানলাম আপনার কাছ থেকে। আমরা সংক্ষিপ্ত এই অনুষ্ঠান আজকে একদম শেষ পর্যায়ে, আমি শুধু আপনার কাছে একটু করে নিব, এইটার প্রভাব বাংলাদেশে কিরকম করতে পারে বলে আপনাদের ধারণা, যে ভায়োলেন্সটা কলকাতায় চলছে বা পশ্চিমবঙ্গে চলছে, ইট ইজ ভেরি সিম্পল। আপনাদের ওখানে হিন্দু আক্রান্ত হলে আমাদের এখানে হিন্দু বিপন্ন স্লোগান ওঠে। আমাদের এখানে যদি কোনো মুসলিমকে গলা কেটে ফেলা হয়, তাহলে আপনাদের ওখানে জামাত বলবে যে ইসলাম খাতরে মে হ্যায়। আমরা তো যেহেতু গায়ে লাগা প্রতিবেশী, ফলে একটা ঘটনাকে অন্য দল ব্যবহার করে নিজের রাজনৈতিক সুবিধা লাভের জন্য, নিজের বিল্ড আপের জন্য। আমি তো সেটাই বারবার, আমি আওয়ামী লীগ প্রসঙ্গে বারবার ফিরে, আমি সমস্ত মধ্যপন্থী দলগুলোকে, সোশ্যাল ডেমোক্রেট দলগুলোকে এটা বোঝানোর চেষ্টা করি, বা আমি আমার লেখায় আমার বলায় এটা বোঝার চেষ্টা করি, তুমি যদি কোনো ধরনের এই ধরনের অ্যাবারেশনকে, কোনো এই ধরনের অত্যাচারকে কখনো সাপোর্টিভ হয়ে যাও, তাহলে সেটা তোমার ব্যাকফায়ার করে তোমার নিজের দেশে আসবে না। যারা যারা দেখুন, ইরানে একটা কট্টরপন্থী শাসন ছিল, সেটা খারাপ, কিন্তু সেই শাসনটাকে ওঠাতে গিয়ে আমেরিকা যদি গোটা ইরানে